আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। বিদায় দিতে প্রবাসীদের লন্ডন এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ গ্রহণযোগ্য নয় পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি। ইউরোপীয় ইউনিয়ন 200 পর্যবেক্ষক পাঠাবে ইসি সচিব। জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। ভাতার দাবিতে আন্দোলন, সচিবালয়ের 14 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। লন্ডনের পথে জামায়াত আমির। অমর একুশে বইমেলা শুরু 20 ফেব্রুয়ারি। পুলিশি বাধার মুখে রামপুরায় সমাবেশ করে সড়ক ছাড়ল জুলাই ঐক্যের নেতাকর্মীরা। হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে 2 যুবক আটক। হাদিকে গুলি, আগের রাতে বান্ধবীকে দেশ কাঁপানোর ইঙ্গিত দেয় ফয়সাল। শনিবার দেশে পৌঁছাবে সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। 3000 কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা। ভারতীয় বিমানের জন্য আকাশ সীমানা বন্ধের মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান। মেসিকে ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি, দাম 14.5 কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়। একটি হচ্ছে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে প্রায় 17 থেকে 18 বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। তবে ওই দিন বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে এতে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করাকে স্বাভাবিক ঘটনা বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ গ্রহণযোগ্য নয়। বুধবার 17 ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভ্যর্থনা কমিটিতে বিএনপির 10 বিভাগের সাংগঠনিক সম্পাদকরা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভ্যর্থনা আয়োজনের সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এর আগে 15 ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 175 থেকে 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইইউর সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনারের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তির আলোকে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। আমরা এখন পর্যন্ত ডেলিগেশন প্রধানের নাম জানতে পেরেছি। তিনি হলেন মেম্বার অব ইউ পার্লামেন্ট আইভার্স ইজাবস। চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ব্রাসেলস থেকে অনুমোদনের অপেক্ষায় আমরা তা প্রকাশ করিনি। অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আপনাদের জানানো হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 21 ডিসেম্বর জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই আদেশ দেন। সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের 14 জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় 5 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। তাদের মধ্যে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন। সোমবার একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, সেখানকার সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডন যাত্রা। সেখানে আরও কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী 21 ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর 21শে বইমেলা শুরু হবে আগামী 20 ফেব্রুয়ারি। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর 21শে বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে অমর 21শে বইমেলার উদ্বোধনের সময় 20 ফেব্রুয়ারি বেলা 11টা নির্ধারণ করা হয়। পুলিশের বাধার মুখে রাজধানীর রামপুরার বাড্ডার সংলগ্ন প্রগতি সরণি এলাকায় নিজেদের বিক্ষোভ সমাবেশ করে ফিরে গেছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বুধবার বিকেল 4:45টার দিকে পুলিশি বাধার পর তারা রাজপথে সমাবেশ করে পরে তারা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এর আগে ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে মার্চ টু হাই কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। বুধবার বিকেল 3:30টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই মার্চ শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেল 3টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া 3 জনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে 2 জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার আগের রাতেই বান্ধবীকে সম্ভাব্য হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। এমন তথ্য উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্তে। সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন কিছু ঘটতে যাচ্ছে যা সারা দেশে আলোড়ন তুলবে। ঠিক তার পরদিনই রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে হাদির উপর হামলা চালানো হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এই হত্যা চেষ্টার পেছনে একটি সুসংগঠিত চক্র সক্রিয় ছিল। তদন্তে জানা গেছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই ঘটনার মূল পরিকল্পনাকারী। অন্তত 20 জনের একটি গ্রুপ অর্থায়ন, অস্ত্র সংগ্রহ, হামলা বাস্তবায়ন এবং হামলার পর পালিয়ে যেতে সহায়তা করেছে বলে ধারণা করছে পুলিশ। সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। দেশে পৌঁছানোর পর যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাথমিকভাবে 8 জন শান্তিরক্ষী আহত হন। পরে আরও 1 জন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 9 জন। আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 1 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বুধবার দুপুর 2টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আইবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বুধবার 17 ডিসেম্বর দুপুর 2টায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারী বুধবার ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে এস আলম গ্রুপের প্রায় 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মামলায় গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ 32 জনকে এবং অপর মামলায় 36 জনকে আসামি করা হয়েছে। বুধবার চট্টগ্রাম এক কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রথম মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে 2,032,30,45,918 টাকা 40 পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এই মামলায় সাইফুল আলম মাসুদকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল আলম সহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালক এবং জনতা ব্যাংকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে পাকিস্তান। বুধবার 17 ডিসেম্বর পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন জারি করা এই নোটিশ অনুসারে 16 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা 2026 সালের 24 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে কোনো ভারতীয় মালিকানাধীন, পরিচালিত কিংবা ভাড়া করা বিমান পাকিস্তানের আকাশসীমানা ব্যবহার করতে পারবে না। এমনকি ভারতের সামরিক বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য। ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। 13 থেকে 15 ডিসেম্বর ভারতের এই 4 শহরে ঘুরে আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনায় ফেরার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বদলে যায় সফরসূচি। দিল্লি থেকে গুজরাটের জমনগরের বনতারায় যান এলএম10। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরওয়ার্ড। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন। রিচার্ডস মিলের RM003 V2 GMT টুরভিলিয়ন এশিয়া এডিশন এর একটি ঘড়ি আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানি পুত্র, যেটির বাজার দাম আনুমানিক $12 লাখ, বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য 14,68,00,000 টাকা। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।